নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণীর পরিবেশের দ্বিতীয় অধ্যায়ে। এটা হলো পার্ট 2। তো অবশ্যই পঞ্চম শ্রেণীর পরিবেশের দ্বিতীয় অধ্যায় ভৌত পরিবেশে আমরা প্রথম ভিডিওতে 5টা থেকে 6টা টপিক আমরা আলোচনা করে দিয়েছি। আজকে আমরা বেশ কিছু টপিক আলোচনা করব। চলো প্রথম টপিকটা দেখে নিই। প্রথম টপিক কি বলছে? বলছে মাটি থেকে সোনার ধান। 1 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে কোন মাটি ধান চাষের জন্য উপযোগী? উত্তর কি বলছে দেখো, যে মাটিতে জল দাঁড়াতে পারে এবং মাটি সহজেই কাদা হয়ে যায় সেই মাটি ধান চাষের জন্য উপযোগী। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বীজতলা কাকে বলে? বীজতলা কাকে বলে? উত্তর কি বলছে? ধান চাষের জন্য প্রথমে জমির মধ্যে ছোট জায়গা কাদা করে ঘনভাবে ধান ছড়ানো হয়, একেই বীজতলা বলে। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 3 নম্বর প্রশ্ন বলছে যে কোন ধান চাষের জন্য বীজতলা দরকার হয় না? কোন ধান চাষের জন্য বীজতলা দরকার হয় না? উত্তরে কি বলছে দেখো, উত্তর বলছে যে আউশ ধান চাষের জন্য বীজতলার প্রয়োজন হয় না। 4 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কোন ধান রোয়ার জন্য জমিতে একটু জল দাঁড়ানোর প্রয়োজন? উত্তর কি বলছে? আমন ধান। 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 5 নম্বর প্রশ্ন বলছে যে বীজ ধান কাকে বলে? উত্তর কি? বীজতলা ঘন হয়ে যখন ছোট ছোট চারা গাছ বের হয় তখন সেই গাছগুলিকে বীজ ধান বলে, বীজ ধান। 6 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 6 নম্বর প্রশ্ন বলছে যে বীজ ধান কিভাবে বসানো হয়? উত্তরে কি বলছে দেখো, উত্তর বলছে যে বীজ ধান 1 বিঘ অন্তর সারি করে বসানো হয়। 7 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে বীজ ধান কত বড় হলে সেগুলি তুলে বসাতে হয়? উত্তর কি বলছে? বলছে হাতখানেক অর্থাৎ 1 হাতের সমান হলে। 8 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে রোয়া কাকে বলে? রোয়া কি? ভালো করে দেখো। উত্তর বলছে সারিবদ্ধভাবে কাদা জমিতে বীজ ধান বসানোকেই রোয়া বলে। 9 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 9 নম্বর প্রশ্ন বলছে যে ধান রোয়ার আগে মাটি কি করতে হয়? উত্তর কি বলছে? বলছে মাটি কাদা করতে হয়। তার পরের টপিকটা দেখো, পরের টপিকটা কি বলছে? বলছে মাটির ওপর চা গাছ। এই টপিকগুলো তোমরা প্রত্যেকটা পাতায় পঞ্চম শ্রেণী পরিবেশের যে দ্বিতীয় অধ্যায় ভৌত পরিবেশ এর প্রত্যেকটা পাতা তোমরা উল্টিয়ে দেখবে, সেখানে বড় বড় করে হেডলাইনে টপিকগুলো দেওয়া আছে, সেই টপিকগুলো দেখে নেবে এবং টপিকের এই যে প্রশ্নগুলো যেগুলো বলছি সেগুলো একটু ভালো করে তোমরা দেখে নেবে, কারণ এই প্রশ্নগুলো দেখলে তোমাদের আশা করি 100% প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এখান থেকেই কমন পেয়ে যাবে। তো অবশ্যই যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলো না। 1 নম্বর প্রশ্ন কি বলছে? সেকেন্ড টপিকে বলছে পাহাড়ে চা এবং বিভিন্ন শাকসবজি তৈরি করতে কতটা মাটি গভীর লাগে বা কতটা গভীর মাটি লাগে? উত্তর কি বলছে? বলছে প্রায় 1 থেকে 1.5 বিঘ গভীর লাগে। চলো 2 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে পাহাড়ের গায়ে কিভাবে চাষ করা হয়? উত্তর কি বলছে? বলছে পাহাড়ের ঢালে সিঁড়ির মতো ধাপে ধাপে ছোট ছোট জমি তৈরি করে সেখানে বৃষ্টির জল আটকে চাষ করা হয়। 3 নম্বর প্রশ্ন কি বলছে? পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি চা কোথায় চাষ হয়? উত্তর কি বলছে? দার্জিলিং জেলায়। 4 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে মে জুন মাসে দার্জিলিংয়ে কি চাষ হয়? উত্তর কি? কফি চাষ হয়। তারপর কি বলছে? বলছে 5 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে পাহাড়ের ঢালে জমি কেমন হয়? উত্তর কি? বলছে অনেকটা সিঁড়ির মতো। অনেকটা কিসের মতো? সিঁড়ির মতো। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ধাপ চাষ। ধাপ চাষ কাকে বলে? উত্তর কি? বলছে পাহাড়ের ঢালে সিঁড়ির মতো ধাপে ধাপে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি তৈরি করে শস্য চাষ করাকে ধাপ চাষ বলে। 7 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বলছে 7 নম্বর প্রশ্নে বলছে মাটি তৈরিতে কারা সাহায্য করে? উত্তর কি? বলছে লাইকেন, মস, ফার্ন প্রভৃতি উদ্ভিদ মাটি তৈরিতে সাহায্য করে। 8 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ধান বা শাকসবজি চাষে কতটা গভীর মাটি লাগে? উত্তর কি? বলছে 1 থেকে 1.5 ফুট গভীর গর্ত লাগে বা গর্ত মাটি লাগে। 9 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে পাহাড়ে পাথর কিভাবে গুঁড়ো হয়? উত্তর কি? বলছে পাহাড়ে পাথর গুঁড়ো হয় ভূমিকম্প, সূর্যের তাপ ও প্রবল বৃষ্টিতে।
10 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে মাটি কিভাবে তৈরি হয়? উত্তর কি বলছে দেখো, বলছে ভূমিকম্প, সূর্যের তাপ, বায়ুর প্রবাহ, বৃষ্টিপাত প্রভৃতির ফলে পাথর চূর্ণ বিচূর্ণ হয়। এই সূক্ষ্ম সূক্ষ্ম পাথরের গুঁড়োর সঙ্গে লাইকেন, মস, ফান প্রভৃতি উদ্ভিদের দেহ মিশে নরম মাটি তৈরি করে। এর পরবর্তী টপিক কি? দেখো পরবর্তী টপিক হলো ধসে রাস্তা বন্ধ। ধসে রাস্তা বন্ধ। 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে পাহাড়ে রাস্তা কেমন হয়? উত্তর কি? খাড়া হয়। 2 নম্বর প্রশ্ন কি? ধস নামা আসলে কি? ধস নামা আসলে কি? উত্তরটা দেখে নাও। উত্তরে কি বলছে? উত্তর বলছে যে পাহাড়ি অঞ্চলে ভূমিক্ষয়ের ফলে মাটি ও পাথর খসে পড়া। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো? 3 নম্বর প্রশ্ন বলছে যে কি কি কারণে পাহাড়ে ধস নামে? উত্তর কি? ভূমিকম্প হলে ও প্রবল বৃষ্টিপাতে মাটি গলে গেলে পাহাড়ের ধস নামে। 4 নম্বর প্রশ্ন কি বলছে? কি কি থাকলে ধস কম হয়? উত্তর কি? বড় গাছ, ঘাসের চাপড়া প্রভৃতি থাকলে ধস কম হয়। 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো? বলছে পশ্চিমবঙ্গের কোথায় ধস নামতে দেখা যায়? উত্তর কি? দার্জিলিং জেলাতে। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে? 6 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভূমিক্ষয় কাকে বলে? উত্তর কি? বলছে মাটি এক স্থান থেকে অন্য স্থানে সরে যাওয়াকেই ভূমিক্ষয় বলে। 7 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভূমিক্ষয় কিভাবে হয়? উত্তর কি বলছে? বলছে মাটিতে প্লাস্টিক বা পলিথিন পড়ে থাকলে। কি বলছে? উত্তর দেখো। উত্তরে কি বলছে? বলছে মাটিতে প্লাস্টিক বা পলিথিন পড়ে থাকলে তার উপর মাটির যে কণা থাকে তার সঙ্গে মাটির নিচে কণা যোগ থাকে না। তার সঙ্গে মাটির কণার কোনো যোগ থাকে না। ফলে ঝড় বৃষ্টি হলে ওপরের মাটি ঝরে গিয়ে ভূমিক্ষয় হয়। 8 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভূমিক্ষয়ের প্রধান সমস্যাগুলি কি কি? উত্তর দেখো। উত্তরে কি বলছে? উত্তরে বলছে 1 নম্বর কি বলছে? বলছে ভূমিক্ষয়ের ফলে পাহাড়ি অঞ্চলে ধস নামে, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। 2 নম্বরে কি বলছে? বলছে প্রকৃতির বিপর্যয়ের সম্ভাবনা বৃদ্ধি পায়। 3 নম্বরে কি বলছে? বলছে মাটির উর্বরতা কমে যায়, ফলে গাছপালা ভালো জন্মায় না। 9 নম্বর প্রশ্ন কি বলছে দেখো? 9 নম্বর প্রশ্ন বলছে কি কি করলে ভূমিক্ষয় কমবে? উত্তরে কি বলছে দেখো? 1 নম্বর বলছে পাহাড়ের ঢালে বড় বড় গাছ লাগাতে হবে। 2 নম্বর কি বলছে? বিজ্ঞানসম্মত উপায়ে বাড়িঘর, রাস্তাঘাট প্রভৃতি নির্মাণ করতে হবে। 3 নম্বর কি বলছে? দেখো বলছে এছাড়া মাটিতে যাতে প্লাস্টিক, পলিথিন প্রভৃতি পড়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং পরবর্তী টপিক দেখো। পরবর্তী টপিকে কি বলছে? বলছে চেনা 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 জলাশয়। 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে মতিঝিল জলাশয়ের কথা কোন বইতে আছে? উত্তর কি? সহজপাঠ বইতে। 2 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে জলাশয় থেকে মাছ ধরে খায় এমন কয়েকটি পাখির নাম লেখো। উত্তর কি? মাছরাঙা, চিল, বক প্রভৃতি। এবার 3 নম্বর প্রশ্ন কি বলছে? 3 নম্বর প্রশ্ন হলো যে জল থেকে ছোঁ মেরে মাছ নিয়ে যায় কে? উত্তর কি হবে? মাছরাঙা। 4 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে পাখির মধ্যে মাছ খোঁজে কে? উত্তর হবে বক পাখি। জল ছুঁয়ে নৌকে করে মাছ নিয়ে যায় গিয়ে? উত্তর হবে চিল। 6 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে নয়নজুলি কি? এখানে লোকেরা কি করে? উত্তর হবে নয়নজুলি একটি জলাশয়, যেটা বেশিরভাগ আমরা কোথায় দেখে থাকি? রাস্তার ধারে দেখে থাকি। দেখো এখানে কি বলছে? এখানে লোকেরা মাঝে মধ্যে মাছ ধরে, এরপর সেগুলি সেগুলি নিজেরা খায় ও বিক্রি করে। নয়নজুলি কোথায় দেখা যায়? একটু আগেই বলে দিলাম নয়নজুলি কোথায় দেখা যায়? রাস্তার ধারেই দেখতে পাওয়া যায়। রাস্তার ধারেই দেখতে পাওয়া যায়। 8 নম্বর প্রশ্ন কি বলছে দেখো? 8 নম্বর প্রশ্ন বলছে যে পুকুরের চারপাশ পাকা করে দিলে কাদের ক্ষতি হতে পারে? উত্তর হবে কচ্ছপ, ব্যাঙের মতো প্রাণীদের ক্ষতি হতে পারে। তারপর বলছে বাঁওড় কি? 9 নম্বর প্রশ্ন কি বলছে? বাঁওড় কি? উত্তর কি? বলছে নদীর বাঁকে খানিকটা জায়গা নদীর থেকে আলাদা হয়ে বদ্ধ জলাশয় হয়ে যায়, একেই বাঁওড় বলে। তারপর একটা দেখো 10 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ঝোড়া কি? উত্তর কি? পাহাড়ের অঞ্চলে অনেক ছোট ছোট ঝর্ণা দেখা যায়, এদের ঝোড়া বলে। এর পরবর্তী টপিকটা দেখো কি বলছে? পরবর্তী টপিক হলো নতুন জলাশয়। চলো 1 নম্বর প্রশ্নটা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে শহর ও গ্রামের মধ্যে কোথায় জলাশয় বেশি দেখা যায়? উত্তর কি হবে? গ্রামে। 2 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে শহরের জলের প্রধান উৎস কি কি?
উত্তর কি হবে? জলের ট্যাঙ্ক, কলের জল প্রভৃতি। 3 নম্বর প্রশ্ন দেখো, বলছে কোন জলাশয়ে মাছ চাষ বেশি হয়? উত্তর কি হবে? বিল ও ভেড়িতে। বিল ও ভেড়িতে। এর পরবর্তী টপিকটা দেখো, পরবর্তী টপিক কি বলছে? বলছে স্রোতের জল ও স্থির জল। 1 নম্বর কি বলছে? 1 নম্বর প্রশ্ন বলছে যে জলের স্রোত কোথায় খুব বেশি হয়? উত্তর হবে পাহাড়ি অঞ্চলে। 2 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে জমির কোথায় উঁচু, কোথায় নিচু কিভাবে বোঝা যায়? উত্তর হবে জমিতে জলের স্রোত কোন দিক থেকে কোন দিকে যায় তা দেখে। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে রাসায়নিক বিক্রিয়া কি? উত্তর কি? উত্তর বলছে যে বিক্রিয়ার ফলে কোনো বস্তু সম্পূর্ণভাবে নতুন বস্তুতে পরিণত হয়, কোনোভাবেই আর পূর্বের অবস্থায় ফিরে আসে না, সেই বিক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে জলে পড়া নোংরার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে কে? উত্তর হবে বাতাসের অক্সিজেন। 5 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে দুধে লেবু রস দিলে কি হয়? উত্তর কি হবে? দুধের সঙ্গে লেবু রস রাসায়নিক বিক্রিয়ায় দুধ কেটে ছানা হয়ে যায়। 6 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 6 নম্বর প্রশ্ন বলছে যে জামায় লেগে থাকা দাগ কিভাবে ওঠানো যায়? উত্তর কি? লেবুর রস দিয়ে ঘষলে জামায় লেগে থাকা দাগ সহজে উঠে যায়। 7 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে জলে কিভাবে নোংরা এসে পড়ে? উত্তর কি হবে? বাড়িতে ব্যবহার করা আবর্জনাপূর্ণ জল, ড্রেনের নোংরা জল, খোলা জায়গায় পরিত্যক্ত বর্জ্য পদার্থ, বৃষ্টির জলের সঙ্গে মিশে পুকুরের জলে এসে পড়ে, এভাবে নোংরা এসে পড়ে। পরবর্তী প্রশ্ন কি বলছে? 8 নম্বর প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন বলছে যে ড্রেনের নোংরা জল পুকুরে পড়লে অনেক সময় পুকুরের জল নোংরা হয় না, এর কারণ কি? বলছে এর কারণ হলো বাতাসের অক্সিজেন পুকুরের সঙ্গে মিশে গিয়ে নোংরার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে নোংরাকে ভেঙে দেয়। এছাড়া মাছ এবং বিভিন্ন জলজ প্রাণী কিছু নোংরা খেয়ে নেয়, এর ফলে বেশি পুকুরের জল নোংরা হয় না। কি বলছে? 9 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে চকচকে লোহার পেরেক বাতাসে ফেলে রাখলে কি হয়? উত্তর হলো জলীয় বাষ্পের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার ফলে লোহার চকচকে লাল মরচে পড়ে যায়, যেটা দেখতে অনেকটা লালচে বাদামি হয়ে যায়। 10 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কয়লা পোড়ানো হলে কি হয়? উত্তর কি বলছে? বলছে অক্সিজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে।